আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি স্বামী স্ত্রীর একটি ভালো নতুন গল্প। যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক এবং আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। চলো বন্ধুরা, গল্পটি শোনা যাক। নিয়ে যাচ্ছিল তখন সবাই কাঁদছিল, কিন্তু বাবা একটা কথাই বলেছিল, মনে রাখবি তোর বোন যেটা পারেনি সেটা তোকে পারতে হবে, না হয় তুই আমার মেয়েই নয়। বাবার এই কথার অর্থ আমি ঠিক বুঝতে পেরেছি। বড় বাড়িতে পা দেওয়ার সাথে সাথে বুঝতে পারলাম অনেকে আমার সাথে রাজাবাবুর বিয়েটা মেনে নিতে পারেনি। জানি না আমি কি হতে চলেছে আমার সাথে। শ্বশুর আর শাশুড়ি আমাকে স্বাচ্ছন্দ্যে ঘরের ভেতরে নিয়ে গেলেন। এবার রাজাবাবুর আসল চেহারাটা বেরিয়ে এলো। ঘরে প্রবেশের সাথে সাথে গলা থেকে ঝাপটা মেরে মালাটা খুলে ফেললেন এবং সকলের সাথে খুব রূঢ় ব্যবহার করছেন। আমার শাশুড়ি মা যখন ভাবিকে বললেন আমাকে ভেতরে নিয়ে যেতে, তখন উনিও বলতে লাগলেন, আমি বুঝলাম না কাকিমা, আপনাদের রুচি এত খারাপ হলো কি করে? এরকম গাইয়া লেখাপড়া না জানা মেয়েকে কি করে ঘরের বউ করে আনলেন? আমাদের সাথে ওদের মানায় না। বাবা মা গুলোও কেমন, বড় লোকের ছেলে বলে হাতছাড়া করতে চায়নি। আমি কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আমার আগে রশিদ কাকা বলেই দিলেন, বৌমা সাবধানে কথা বলো, রুষা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। শুধু লেখাপড়া করলেই হয় না, মানুষত্ব থাকতে হয়। তাছাড়াও ও তো বিয়েতে রাজি হয়েছে শুধু বড় বাবুর সম্মানের কথা চিন্তা করে। কি বড় বাবু, আমি ঠিক বললাম? তখন উনি আরো এগিয়ে এসে বললেন, আমি যখন রুষাকে এই বাড়ির বউ করে এনেছি তখন নিশ্চয়ই ভালো বুঝেছি বলে এনেছি। তারপর কাজের বুয়াকে ডেকে আমাকে ঘরের ভেতরে নিয়ে যেতে বললেন। রাজবাবু একতরফা চিৎকার করেই যাচ্ছেন। ওনার এমন আচরণে আমি একটু অবাক হইনি, কারণ আপু তো পছন্দের মানুষকে পাওয়ার জন্য আমাদের সকলের ভালোবাসা ভুলে পালিয়ে গেছে। পুরো ঘর এখন চুপচাপ, হয়তো কেউই আর চিৎকার করতে পারছে না। দরজা আটকানোর শব্দ শুনতেই দ্রুত খাট থেকে নেমে দাঁড়ালাম এক পাশে। ওনার চোখ দুটো ভীষণ লাল, ভয়ে আমার হাত পা কাঁপছে। উনি খুব জোরে হেঁটে এসে আমার পাশে এসে দাঁড়ালেন। আমার খুব কান্না পাচ্ছে, অনেক কষ্টে চুপ করে আছি। আমার হাতটা ধরে এক টানে বারান্দায় নিয়ে গেলেন। আমার খুব লাগছে, ছাড়ুন আমাকে। চুপ কর, তুই কি ভেবেছিস আমি খুশিতে তোর হাত ধরে এনেছি? এতটা সিনক্রেট করবে বুঝতে পারিনি। ভেবেছিলাম আমাকে বুঝবে। তোর মতো মেয়েকে আমি আমার জুতা পরিষ্কার করার জন্য রাখবো না। কে বলেছে তোকে বিয়ে করতে? তোর যে এত লোভ তা আমি কখনোই বুঝতে পারিনি। আমি এইসব বলে বারান্দার দরজা বন্ধ করে চলে গেল। আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি হয়তো আর বাঁচবই না। সারা রাত আমি বারান্দায় জেগেই কাটিয়ে দিলাম। সকালে ঘুম ভাঙতেই দেখলাম বারান্দার দরজা খোলা, কিন্তু রাজবাবুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ পর আমার চেয়ে একটু বয়সে বড় একটা মেয়ে এলো। বৌমনি, তুমি এখনো জামা কাপড় চেঞ্জ করনি? হাই হাই, সংকোচ কাটিয়ে জিজ্ঞেস করলাম, ওকে। আমি তুলি, ও রাজভাইয়ের কাজিন। কথায় কথায় জানতে পারলাম রাস্তার বাবার একমাত্র ছেলে। এখানে আমার শ্বশুর আর তার ছোট ছেলে এবং তাদের বোন একসাথে থাকে। তার মানে আমাকে যে আরো কত কি সহ্য করতে হবে কে জানে। বৌমনি, কি ভাবছো? এই নাও, এই শাড়িটা পরে নাও, আমি কিছুক্ষণ পর আবার আসবো। বলছিলাম কি, তোমার ভাইয়া নিচে আছে? ও আচ্ছা, ঠিক আছে। শাড়িটা চেঞ্জ করে বসলাম। কিছুক্ষণ পর দেখলাম রাজবাবু ভেতরে আসলেন। আমাকে দেখেই চোখ রাঙানো শুরু করলেন। তারপর রুম থেকে মোবাইলটা নিয়ে চুপচাপ বেরিয়ে গেলেন। আমিও ওনার পিছু পিছু বের হলাম। নিচে নামতেই অনেকে আর চোখে আমাকে দেখতে লাগলো। তুলি আমাকে চেয়ারে নিয়ে গিয়ে বসালো। আমি বসতেই রাজসহ আরো অনেকেই উঠে চলে গেল। শাশুড়ি মা আমার পাশে এসে দাঁড়ালেন। কিছু মনে করো না মা, আমার ছেলেটা একটু ওরকমই। নাস্তা শেষ করে উঠতেই মা আমাকে নিয়ে বাগানে এলেন। ভিক্ষা এত হয়তো আমার ছেলে আর কাউকে বিশ্বাস পাবে না। রশিদ যখন এসে তোমার কথা বললো তখন আমরা রাজি হয়ে যাই, কারণ এই লগ্নে বিয়েটা যদি আমরা দিতে না পারতাম, হয় ওকে ওই অসামাজিক মেয়ে অদিতির সাথে বিয়ে দিতে হতো, না হয় বিয়ে না দিয়ে বসিয়ে রাখতে হতো।
ও না হয় তোমার চেয়ে 10 বা 12 বছরের বড় হবে, কিন্তু আমি জানি আমার ছেলে তোমাকে কিছুতেই মেনে নেবে না। তবু তোমাকে চেষ্টা করতে হবে, আমাদের জন্য, তোমার বাবা মায়ের জন্য। স্ত্রীর অধিকার তোমাকে আদায় করতেই হবে। অনেকজন অনেক কিছুই বলবে, তবুও তোমার স্বামীকে ফিরিয়ে আনার জন্য তোমাকেই চেষ্টা করতে হবে। বলো, এই অভাগী মাকে কথা দাও। আমি মায়ের হাতের উপর হাত বাড়িয়ে দিয়ে বললাম, কথা দিলাম। মা আমার কথা শুনে চোখ থেকে চশমাটা খুলে চোখের পানি মুছলো। বৌমা, আমি ভেতরে যাচ্ছি, তুলি তুই ওকে নিয়ে আয়। মা চলে যাওয়ার পর তুলি আমার পাশে এসে বসলো। আচ্ছা, অদিতিকে? আমার ফুপুর মেয়ে। তুমি তো জানো না, বাবা কি যে খারাপ মেয়ে। 2 বছর আগে আমেরিকাতে ছিল, তাই নিয়ে ওর গল্পের শেষ নেই। তেমনি আমার ফুপাটারও লাজ লজ্জার মাথা খেয়েছে। মেয়ে হাঁটুর উপরে ড্রেস পরে ঘুরে বেড়ায়। মেয়েকে কিছু বলা তো দূরের কথা, উল্টো কেউ অভিযোগ করলে তাকেই নানান ভাবে গালাগাল করে। বুঝলাম, এবার আমি বুঝতে পেরেছি। আগে ওই অদিতিকে ঠিক করতে হবে, না হয় আমি ঠিক থাকতে পারবো না। কি হলো বৌমনি, কি ভাবছো? না কিছু না, ঠিক আছে, তাহলে চলো। বাসায় ঢুকে শুনলাম রাজবাবু অফিসে চলে গেছেন। এই সুযোগে ওনার রুমটা ঘুরে দেখা যাবে। চুপচাপ উপরে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম। তারপর ঘুরে ঘুরে সব দেখতে লাগলাম। খুব ম্যাচিউর ছেলে বোঝাই যাচ্ছে, কিন্তু নিজের বাবা মার কথা কেন জানি শোনেন না। রুমটা আরো একটু গুছিয়ে রাখলাম। হঠাৎ দরজার আওয়াজ শুনতে পেলাম। দরজা খুলে দেখলাম বড় ভাবি আর তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ড্রেস আপে বলে দিচ্ছে এই মেয়েটাই অদিতি। তোমার লজ্জা করলো না রাজের রুমে ঢুকে দরজা বন্ধ করতে? তোমার লজ্জা করলো না রাজের রুমে ঢুকে দরজা বন্ধ করতে? ভাবির কথাই হুঁশ ফিরল। সরো সরো দরজা থেকে, ভাবি বলল। কেন? তোমার মতো মেয়েকে জবাব দিতে ইচ্ছে করছে না। তখন আমি বললাম, তাহলে আমিও যে ভেতরে যেতে দেব না? তোমার লজ্জা করছে না এই কথাটা বলতে? আপনার লজ্জা করছে না আমার রুমে এসে আমাকেই বের করে দিতে চাইছেন? কি? হ্যাঁ, এতদিন রাজ একা ছিল, তাই ওর মাথায় চড়ে বসেছিলেন। কিন্তু এখন তার স্ত্রী আছে, তাই তার কোনো কিছু করতে হলে তার স্ত্রীর অনুমতি নিতে হবে। অদিতি কিছু বলতে চেয়েছিল, কিন্তু ভাবি হাত ধরে মানা করলো। তোমার মতো মেয়েকে কি করে ঠিক করতে হবে তা আমার জানা আছে। এই বলে ভাবি আর অদিতি চলে গেল। হঠাৎ চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙে গেল। সন্ধ্যা হয়ে গেছে। কি করেছে ঘুমিয়ে পড়লাম। অর্ধেক সিঁড়ি নামতে দেখলাম ভাবির চোখে জল। আমার চোখে চোখ পড়তেই রাজ আমাকে উপর থেকে টানতে টানতে নিয়ে এলো। সবাই দাঁড়িয়ে আছে, কি যে করি। এই যে মেয়ে, তুই ভাবিকে কি বলেছিস? তুই আমার স্ত্রী না? ঠিক ঠিক মায়ের কথাটাই সত্য হলো। রাজবাবু এখন আমার কোনো কথাই আর শুনতে চাইবে না। রাজবাবু আমার চেয়ে এত লম্বা যে ওনার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে। কি হলো বল? হ্যাঁ, কোন অধিকারে? তোর সাহস তো কম নয়। রাজ থাম, তুই তুমি চুপ করো বাবা। রাজ, বাবার সাথে এইভাবে কথা বলছিস? হ্যাঁ বলছি, তোমরাই তো আমার জীবনটা নষ্ট করে দিলে। একটা গাইয়া মেয়ের সাথে বিয়ে দিলে, অথচ জানতেও চাইলে না আমি রাজি কিনা। তোমাদের আমার বাবা মা ভাবতেই লজ্জা লাগছে। ছি, এই কথা শুনে আমি আর চুপ করে থাকতে পারলাম না। রাজবাবুর পাশে গিয়ে সাপটে দুটো চড় দিলাম ওর গালে। সবার মুখের কথা বন্ধ। পুরো বাড়ি শুদ্ধ লোক আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না কি করব। রাজবাবু আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে ভয়ে আমার আবারও কান্না পাচ্ছে, কিন্তু কাউকে বুঝতে দেয়া যাবে না, তাহলে আমি